হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। ক্লাস 11 যে নিউ সিলেবাস দেওয়া হয়েছে তার মধ্যে ফার্স্ট সেমিস্টারে ইউনিট 1-এ প্রোজ সেকশনের মধ্যে যে নতুন একটি গল্প আমরা পেয়েছি সেটা হচ্ছে অমরনাথ। এই অমরনাথ গল্পের ফার্স্ট পার্ট এর আগে একটি ভিডিওতে আমি আপলোড করেছি, যেখানে স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রার কথা বর্ণিত আছে এবং লেখা হয়েছে সিস্টার নিবেদিতার লেখনীতে। আজকে শুরু করছি তার সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্টটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্ক পেয়ে যাবে, যেখান থেকে তারা ফার্স্ট পার্টটি দেখে নিতে পারো। এবং আজকে থাকছে সেকেন্ড পার্ট। খুবই একটি উৎকৃষ্ট মানের লেখনী, সুতরাং একটু ভালো করে বুঝে পড়তে হবে। তো আমরা শুরু করছি এখান থেকে। লিভিং ইসলামাবাদ, এর আগে পর্যন্ত তাদের যাত্রার আগের পর্যায়টা ঠিক হয়েছিল এবং তারা ইসলামাবাদে ফিরে এসেছিলেন শেষ মুহূর্তের গোছগাছ করতে। লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ত্যাগ করে, উই কট আপ সামহোয়ার, আমরা আমাদের সঙ্গে মিলন হলো, মানে সাক্ষাৎ হলো, উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, মানে পথের মধ্যে কোনো একটা জায়গায় যারা তীর্থযাত্রী আরও যারা যাচ্ছিল অমরনাথের উদ্দেশ্যে তাদের সঙ্গে দেখা হলো এবং ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সঙ্গেই আমরা তাঁবু ফেলে থাকলাম। ফর দ্য নাইট, সেই রাত্রির জন্যে, অ্যাট পাওয়ান, পাওয়ান বলে একটা জায়গায়, এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, একটা জায়গা, এই পাওয়ান বলে এই জায়গাটা, যেটা কতগুলো হোলি স্প্রিং, কতগুলো পুণ্য উৎসমুখ, নদীর যে উৎসমুখ বা ঝর্ণার যে উৎসমুখ বলা যেতে পারে, তার জন্যে বিখ্যাত। আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি, ইয়েট, এখনও পর্যন্ত, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, মানে আলোর যে সৌন্দর্য, রিফ্লেক্টেড মানে যেটা হচ্ছে প্রতিফলিত হওয়া, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্ক মানে কোনো একটা দিঘি, সেই দিঘির জলে, দিঘির কালো জলে আলোকের প্রতিফলনের যে সৌন্দর্য, সেটা আমি এখনও মনে করতে পারি। দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলায় এই যে দৃশ্য আমি দেখেছিলাম সেটা আমার এখনও মনে আছে। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, অসংখ্য যারা তীর্থযাত্রী, প্রসিডিং ইন লিটল গ্রুপস, যারা ছোট ছোট গ্রুপে এগিয়ে চলেছে অমরনাথ দর্শনের জন্যে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, তারা যারা এখানে এসে তাঁবু ফেলেছিল এই পবন বলে জায়গায়, এখানে এক মন্দির থেকে আরেক মন্দিরে তারা ঘুরে বেড়াচ্ছে। এরপর আসছি আমরা পরের প্যারাগ্রাফে। অ্যাট পেহেলগাম, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, পেহেলগাম যেটাকে শেফার্ডস বা মেষপালকদের গ্রাম বলা হয়ে থাকে। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সেখানে একদিনের জন্য আমরা তাঁবু ফেলে রাখলাম, অর্থাৎ আমাদের দল সেখানে একদিন বিশ্রাম করলো। টু কিপ একাদশী, যাতে করে সেই দিনটা একাদশী পালন করা যায়। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল রেভাইন ফ্লোর্ড, এই যে জায়গাটা, এটা হচ্ছে রেভাইন কথাটার মানে হচ্ছে গিরিখাত, তার মানে হচ্ছে দুটো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। এরকমই একটা দুটো পাহাড়ের মধ্যবর্তী একটা অঞ্চলে, ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস ইন দ্য পেবল ওর্ন বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, এটাকে যদি ঠিকমতো বলতে হয় যে একটা দুই পাহাড়ের সংযোগস্থলে একটা ক্ষুদ্র পার্বত্য নদী, তারই যে মানে পাথরের সংঘর্ষের ফলে সৃষ্ট হয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর দ্বীপ, মানে বালি দিয়ে তৈরি দ্বীপ, সেটা তৈরি হয়েছে তার গর্ভেই। মানে এই যে পেবল ওর্ন মানে হচ্ছে বালি, যেটা পাথরের সঙ্গে সংঘর্ষ হয়ে কি তৈরি হয়েছে না, স্যান্ডি আইল্যান্ড মানে হচ্ছে বালির দ্বীপ। মোস্ট পার্ট মানে নদীর বেশিরভাগ জায়গাতেই পাথরে পাথরে ঘষা লেগে কিছু বালির দ্বীপ তৈরি হয়েছে এই পাহাড়ি নদীটায়, যে নদীটা কোথায় রয়েছে না, দুটি পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায়, গিরিখাতে। দ্য স্লোপস অ্যাবাউট ইট, এই পাহাড়ের গায়ের যে স্লোপগুলো রয়েছে, ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, এই মানে দুই পার্শ্বের যে ঢালু, পাহাড়ের যে ঢালু অংশটা নেমে যাচ্ছে, সেইগুলো অন্ধকারাচ্ছন্ন হয়েছে পাইন ট্রিকে বলা হচ্ছে সরল বৃক্ষ, এই সরল বৃক্ষের দ্বারা। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, এবং এই বৃক্ষগুলো চলে যাচ্ছে মাউন্টেনের একদম মাথা অবধি, যতদূর যেখানে দেখা যাচ্ছে, যেখানে মানে সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা, অ্যাট সানসেট, যেখানে সূর্যাস্তের সময় কি দেখা যাচ্ছে, দ্য মুন, চাঁদকে দেখা যাচ্ছে, নট ইয়েট ফুল, যেটা এখনও পর্যন্ত পূর্ণ
হয়নি, অর্থাৎ এখনও তার পূর্ণিমা আসেনি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে। ঠিক এই দৃশ্যটা যেন সুইজারল্যান্ড বা নরওয়ের যে সৌন্দর্য, যে সুন্দর যে দৃশ্যগুলো তারই মতন। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট। এই দৃশ্যটা যে নরওয়ে বা সুইজারল্যান্ডের যে সুন্দর এবং মনোরমতম যে দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে এই দৃশ্যটা অন্যতম। তার মানে এই জায়গাটাকে নরওয়ে বা সুইজারল্যান্ডের শ্রেষ্ঠ সৌন্দর্যের মতো একটা জায়গা বলে আমরা ধরতে পারি। হিয়ার উই স, এখানে আমরা দেখলাম লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এখানেই দেখলাম মানুষের শেষ বসবাসের চিহ্ন। এ ব্রিজ, একটা এখানে ব্রিজ দেখতে পেলাম, পুল নদীর ওপরে। এ ফার্ম হাউস, একটা খামার বাড়ি। অ্যান্ড ইটস প্লাউড ফিল্ডস, এবং তার পাশে চষা জমি রয়েছে। অ্যান্ড এ ফিউ সোয়েটার হার্টস, এটা মানে হচ্ছে কিছু কুড়ে ঘর যেগুলো ঘাসের দ্বারা আচ্ছাদিত, মানে এগুলো খড়ের দ্বারা হয় না, মাথাগুলোতে ঘাসের চাঙড় দিয়ে আচ্ছাদন দেয়া হয়। অ্যান্ড হিয়ার, এবং এইখানে অনেক গ্রাসি নল, নল কথাটার মানে হচ্ছে গোলাকার পাহাড়, ছোট পাহাড় গোলাকার দেখতে হবে, এবং সেটা ঘাসে ঢাকা মানে হচ্ছে সবুজ। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন শেষ পথ চলা শুরু হলো। উই লেফট, আমরা ছেড়ে এলাম। দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের দলের বাকিজনদের। এনক্যাম্পড, যারা তখনও পর্যন্ত সেখানে তাঁবু ফেলে রয়েছে বা রেস্ট নিচ্ছে, সেই দলকে ছেড়ে রেখে আমরা এগিয়ে চললাম সেই গোলাকার পাহাড়কে অতিক্রম করার জন্যে। থ্রু সেন্স অফ ইনডেসক্রাইবেবল বিউটি, যে জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সেখানে যে দৃশ্য, সেগুলো অবর্ণনীয় সৌন্দর্যের এক একটা দৃশ্য, যেগুলোকে ভাষায় বর্ণনা করা যায় না। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। 3000 অফ আস, আমরা প্রায় 3000 লোক। অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, আমরা উপত্যকাগুলোর ওপরে উঠছি, সেই চড়াই ধরে উঠছি। দ্যাট ওপেন বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যেগুলো আমাদের সামনে প্রকাশিত হচ্ছে যত আমরা এগিয়ে চলেছি। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন। উই ক্যাম্পড ইন এ পাইন উড, আমরা একটা পাইন জঙ্গল বা সরল বৃক্ষের জঙ্গলে আমরা তাঁবু ফেললাম। দ্য নেক্সট, পরের দিনকে। উই হ্যাড পাস্ট দ্য স্নো লাইন, আমরা একটা যে রেখা বা হিমবাহ বলতে পারি, সেটাকে আমরা পার করলাম। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস, এবং আমাদের তাঁবু ফেললাম। বিসাইড এ ফ্রোজেন রিভার, একটা জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, সেই রাত্রে। দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, সেই রাত্রে জুনিপার কাঠ দিয়ে একটা বড়সড় আগুন লাগানো হলো আমাদের তাঁবুর সামনে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধেবেলায়। অ্যাট স্টিল গ্রেটার হাইটস, আরও বেশি উচ্চতায়। দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার, ওই যারা ভৃত্য ছিল তাদেরকে অনেক খোঁজাখুঁজি করতে হয়েছিল। মেনি মাইলস, অনেক মাইল ধরে তাদের খুঁজতে হয়েছিল। ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফুয়েল, স্ক্যান্টি মানে হচ্ছে বিরল, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। এই যে বিরল জ্বালানি, অর্থাৎ অত্যন্ত উচ্চতায় যেখানে কাঠ নেই সেখানে গিয়ে কাঠ জোগাড় করে এনে আগুন জ্বালানোর জন্য তাদেরকে যথেষ্ট খোঁজাখুঁজি করতে হয়েছিল। নেক্সট হচ্ছে অ্যাট লাস্ট দ্য রেগুলার পাথ অ্যাওয়ে কেম টু অ্যান এন্ড, শেষ পর্যন্ত যে চলাচলের যে স্বাভাবিক পথ তৈরি করা যে পথ, সেই পথ কিন্তু শেষ হয়ে গেল। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদেরকে অনেকটা হামাগুড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছিল। অ্যালং গোট পাথস মানে হচ্ছে পায়ে চলার অত্যন্ত সরু পথ, যেগুলো পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ওপরের দিকে উঠেছে। অন দ্য ফেস অফ স্টিপ ডিক্লাইভিটিস টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রেয়ন গর্জ, অর্থাৎ বলছে যে যেখানে স্টিপ ডিক্লাইভিটিস মানে হচ্ছে যেখানে খাড়াই নিচের দিকে নেমে যাচ্ছে তারই মুখে। টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রেয়ন গর্জ, অর্থাৎ বোল্ডার স্ট্রেয়ন গর্জ কথাটা মানে হচ্ছে যে পাথরের চাই ছড়ানো, তার মাঝখান দিয়ে যে সরু রাস্তা, সেই সংকীর্ণ প্রবেশ। স্ট্রেয়ন মানে হচ্ছে ছড়ানো, বোল্ডার মানে হচ্ছে পাথরের চাই, আর গর্জ মানে হচ্ছে সরু রাস্তা। তার মানে যে
খাড়াই যে রাস্তাটা নেমে যাচ্ছে তার ভাগে আমরা যখন গিয়ে পৌঁছালাম, আমরা দেখলাম যে যতক্ষণ না আমরা যাচ্ছি ওই অমরনাথের গুহায়, তার আগে পর্যন্ত বড় বড় পাথরের চাই ছড়ানো সরু সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যারই মধ্যে ওই অমরনাথ গুহাটি স্থাপিত হয়ে রয়েছে। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা এই গুহাতে উঠে এলাম, চড়লাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে আমরা দেখতে পেলাম দ্য স্নো পিকস, যে পাহাড়গুলো রয়েছে, যে তুষারাবৃত পাহাড়গুলো, কভার্ড উইথ এ হোয়াইট ভেল, তারা যেন আবৃত হয়ে রয়েছে সাদা অবগুণ্ঠন বা ঘোমটার মধ্যে। নিউলি ফলেন, অর্থাৎ যে তুষার যেগুলো সদ্য পতিত হয়েছে, সেই সদ্য পতিত তুষার যেন পাহাড়ের মাথাগুলোকে যেন ঘোমটা পরিয়ে দিয়েছে, সাদা ঘোমটা। অ্যান্ড দ্য কেভ ইটসেলফ, এবং এই গুহাটা নিজেও, ইন এ নিচ, মানে এমন একটা অংশে রয়েছে, নেভার রিচড বাই সানলাইট, যে অংশে কখনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, যেখানে আইস লিঙ্গম মানে হচ্ছে তুষার যে লিঙ্গ, মহান তুষার লিঙ্গ যেটা বিরাজমান, বা যেখানে যে জিনিসটার দর্শন সেখানে পাওয়া যাচ্ছে। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা হয়তো মনে হয়ে থাকবে, টু দ্য অস্ট্রাক পিজেন্টস, মানে বিস্ময়াবিষ্ট চাষিদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এটার দর্শন লাভ করেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেটা হয়তো তাদের কাছে সেটা যেন সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলেই মনে হয়ে থাকবে। তার মানে যে সকল কৃষক বা চাষি ওই তুষারলিঙ্গের প্রথম দর্শন লাভে বিস্ময়ে অভিভূত হয়েছিল, তাদের কাছে এই যে তুষারলিঙ্গম, সেটা কিন্তু সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলেই তাদের মনে হয়ে থাকবে। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ অ্যাজ হি কেম অ্যালং, আসবার পথে স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দ হ্যাড অবজার্ভ, মানে তিনি পালন করেছিলেন, এভরি রাইট মানে প্রত্যেকটা যে রিচুয়াল, প্রত্যেকটা যে আচার অনুষ্ঠান অফ দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ এই তীর্থযাত্রা করতে গেলে যা যা আচারগুলো পালন করা দরকার, যে রীতিনীতিগুলো পালন করা দরকার, স্বামীজি সেই সবগুলোই পালন করেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিডস, বিডস মানে এখানে সেই পুঁতির মালা অর্থাৎ জপমালা তিনি জপেছিলেন। কেপ্ট ফার্স্ট, তিনি উপোস করেছিলেন। অ্যান্ড বার্থ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স অফ 5 streams ইন সাকসেশন, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, অর্থাৎ দ্বিতীয় দিনে যখন আমরা এগিয়ে চলেছিলাম, তখন আমরা পরপর 5টা নদীকে পেরিয়েছিলাম, যেগুলোর নদীগুলোর বেশিরভাগটাই হচ্ছে কাঁকড়ে পূর্ণ, অর্থাৎ ছোটো নুড়ি পাথরে পূর্ণ, জল বেশি নেই, কিন্তু যতটুকু জল রয়েছে সেই জল কিন্তু হচ্ছে আইস কোল্ড, মানে একদম বরফ ঠান্ডা জল। সেই 5টা নদী যে পরপর পেরিয়েছিলাম, প্রত্যেকটা নদীতে স্বামীজি কিন্তু চান করেছিলেন। এটা হচ্ছে এখানকার নিয়ম, যে এই যাত্রা করতে গেলে 5টা নদীতে স্নান করতে হয়। তাই এই 5টা নদীতে কিন্তু স্বামীজি স্নান করেছিলেন, এবং এই পাথরে পূর্ণ নদীকে তিনি পার করেছিলেন। মনে রাখতে হবে তিনি কিন্তু খালি পায়ে যাত্রা করছিলেন। অ্যান্ড নাও অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, এবং এখন যখন তিনি এই গুহার মধ্যে প্রবেশ করেছেন, ইট সিম টু হিম, তার কাছে এটা যেন মনে হচ্ছে, অ্যাজ ইফ হি স শিবা, যেন তিনি দেখতে পাচ্ছেন শিব ঠাকুরকে, মেড ভিজিবল বিফোর হিম, যেন শিব ঠাকুর তার সামনে দৃশ্যমান হয়ে উঠেছেন। অ্যামিডস দ্য বাজিং অ্যান্ড সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউডস, যে তীর্থযাত্রীদের ভিড় যখনই আসছে তখনই একটা গুঞ্জন এবং একবারে বেশ খানিকটা আওয়াজ এসে উপস্থিত হচ্ছে, আবার চলে যাচ্ছে, এরকম এই যে ধেয়ে ধেয়ে আসা আওয়াজ। অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং মাথার ওপরে সেই যে দুটি পায়রা কপতি, তাদের যে ডানা ঝটফট, এর মধ্যে অ্যামিডস মানে এর মধ্যে, হি নেল্ট, তিনি হাঁটু গেড়ে বসেছেন। অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 times, এবং তিনি গড় হয়ে প্রণাম করেছেন, গড় হয়ে বা সাষ্টাঙ্গে যেটাকে আমরা বলি, পুরো শুয়ে পড়ে তিনি প্রণাম করেছেন 2বার বা 3বার, আননোটিসড, এবং সকলের অজান্তে, কেউ দেখতে পায়নি এরকম সময়। অ্যান্ড দেন, এবং তারপরে অ্যাফ্রেড, এই ভয়ে, লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, যে পাছে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। ইমোশন মাইট ওভারকাম হিম মানে তার ওপরে ক্রিয়া করতে শুরু করে, মানে তার ভাব
যদি তার উপরে ক্রিয়া করতে শুরু করে তাহলে কিন্তু তার ওখানে ভাব সমাধি ঘটে যাবে। তো সেইটা যাতে তার উপরে প্রভাবী না হয় সেই জন্যে হি রোজ, তিনি উঠে পড়েছেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নীরবে তিনি সেখান থেকে বেরিয়ে চলে এসেছেন। হি সেড আফটারওয়ার্ডস, তিনি পরবর্তীকালে বলেছেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, এই অল্প যে সময়টুকু তিনি ওই গুহার মধ্যে ছিলেন, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, তিনি শিব ঠাকুরের কাছ থেকে পেয়েছেন দ্য গিফট অফ অমর। গিফট অফ অমর মানে হচ্ছে যে অমরের যে অমর হয়ে থাকার, মানে মৃত্যুহীন হয়ে থাকার যে আশীর্বাদ, যে পুরস্কার, সেটা তিনি পেয়েছেন। নট টু ডাই, অর্থাৎ তিনি মরবেন না। আনটিল হি হিমসেলফ হ্যাড উইল ইট, যতক্ষণ পর্যন্ত তিনি নিজে এটা চাইছেন। ইন দিস ওয়ে, এইভাবেই পসিবলি, সম্ভবত, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হান্টেড হিম ফ্রম চাইল্ডহুড। এইভাবেই সম্ভবত পরাস্ত হলো বা পরিপূর্ণ হলো সেই ভবিষ্যবাণী বা সেই পূর্ব দর্শন, যেটা অনেক ছোটোবেলায় থেকেই তাকে মাঝে মাঝেই মনের ভেতরে খোঁচা দেয়, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে তিনি হয়তো তার মৃত্যুর সঙ্গে তার সাক্ষাৎ হবে ইন এ শিবা টেম্পল, একটা শিব মন্দিরে, অ্যামংস দ্য মাউন্টেন, অর্থাৎ পাহাড়ের মধ্যে। মানে শৈশব থেকেই তিনি যে একটা ধারণা তার মধ্যে দৃঢ়বদ্ধ ছিল যে পর্বতের মধ্যে কোনো শিব মন্দিরে তার মৃত্যু ঘটবে, সম্ভবত এই রূপে সেটা হয় ব্যর্থ বা সেটা সার্থকতা লাভ করেছে। তিনি যেন শিব ঠাকুরের কাছেই নিজের এর আগের পর্যন্ত অংশটাকে তিনি সঁপে দিয়েছেন এবং শিব ঠাকুরের কাছ থেকে তিনি অমরত্ব প্রাপ্তি করেছেন। আউটসাইড দ্য কেভ, ওই গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ হেল্পলেস পিপল, অফ দ্য হেল্পলেস পিপল। এই গুহার বাইরে ওই ব্রাহ্মণদের কোনো রকম ওই শোষণ বা অত্যাচার ছিল না অসহায় মানুষদের ওপরে। তার মানে আমরা যেগুলো সাধারণভাবে মন্দিরে দেখে থাকি, যে মন্দিরের বাইরে পাণ্ডারা, ব্রাহ্মণেরা, তারা সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে পুজো দেওয়ার জন্যে, বিভিন্ন পুজো তার আচার আচরণ পালন করবার জন্য বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো থেকে শুরু করে তাদের উপর অত্যাচার করা, শোষণ করা, বিভিন্ন ধরনের কাজকর্ম হয়ে থাকে। কিন্তু এইখানে এই গুহার বাইরে কিন্তু এরকম কোনো কিছু ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি। অমরনাথ কিন্তু প্রসিদ্ধ হয়ে আছে তার সরলতা অ্যান্ড ক্লোজনেস টু নেচার, এবং তার সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রকৃতির খুব কাছাকাছি। তার মানে প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে এবং সরলতা রয়েছে, এইটার জন্যই কিন্তু অমরনাথের প্রসিদ্ধি। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস মানে হচ্ছে সর্বোচ্চ সীমায় পৌঁছানো। তাহলে এই যে তীর্থযাত্রার যে সর্বোচ্চ সীমা, অর্থাৎ গুহা, ওই হোলি কেভ, সেখানে গিয়ে যে পৌঁছেছিল অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন। রাখি বন্ধন মানে হচ্ছে রাখি বাঁধা, মানে হচ্ছে রক্ষাবন্ধন যেটাকে বলা হয়, সেই রাখি বন্ধনের দিনকে সবাই গিয়ে পৌঁছেছিল। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড উইথ রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, এবং আমাদের কবজিগুলোতেও লাল এবং হলুদ রঙের যে দড়ি সেটা বাঁধা হলো, অফ দ্যাট স্যাক্রামেন্ট, এই যে দিনের, এই শুভ দিনের যে পবিত্র চিহ্ন হিসাবে এই লাল এবং হলুদ রাখি বন্ধন আমাদের হাতে কবজিতে বেঁধে দেওয়া হলো। আফটারওয়ার্ডস, পরবর্তীকালে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা বিশ্রাম নিলাম এবং খাবার খেলাম। অন সাম হাই বোল্ডার্স, কিছু যে উঁচু উঁচু পাথরের চাঁই রয়েছে তার উপরে, বিসাইড দ্য স্ট্রিম, একটা পাহাড়ি নদীর পাশে, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার পূর্বে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামীজি এই যে স্থান, এই স্থানটায় মানে অত্যন্ত আনন্দ পেয়েছেন, বা তিনি এই জায়গাটা নিয়ে বিভোর হয়ে গেছেন, তার মন একদম পরিপূর্ণ। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি অনুভব করেছেন যে তিনি এই রকম কোনো এত সুন্দর কোনো জায়গায় এর আগে কখনো যাননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রইলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি যেন স্বপ্নাতুরভাবে বলতে থাকলেন, আই ক্যান ওয়েল ইমাজিন, আমি খুব ভালোভাবেই কল্পনা করতে পারি, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কীভাবে এই গুহাটা প্রথম আবিষ্কৃত হয়েছিল। এ পার্টি অফ শেপার্ডস, একদল চাষি, ওয়ান সামার ডে, এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, তারা হয়তো তাদের মেষগুলিকে, ভেড়াগুলিকে হারিয়ে ফেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার, এবং তারপরে
খুঁজতে খুঁজতে তারা এখানে এসেছিল, ইন সার্চ অফ দেম, ওইগুলোকে খুঁজতে খুঁজতে তারা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এখানে চলে আসে। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, তারপরে এখানে এসে এই যে তুষার যে লিঙ্গ সেটাকে দেখে তারা যখন নিচের উপত্যকায় আবার ফিরে যায়, দে টোল্ড, তারা বলে, হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, যে কীভাবে তারা হঠাৎ করে মহাদেবের দর্শন পেয়েছে। তারা বলে তারপর থেকেই আস্তে আস্তে এই প্রচার শুরু হয় এবং বিভিন্ন জায়গায় খবর পেতে পেতে লোকেরাও দর্শন করতে আসে। তার পরবর্তীকালেই এটা কিন্তু তীর্থক্ষেত্রে পরিণত হয়ে যায়। অফ মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, আমার গুরুর নিজের সম্পর্কে এরকম কাহিনী বলা চলে। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনর্যাপড হিম, যে পবিত্রতা, তুষার সিংহের যে তুষার লিঙ্গের যে পবিত্রতা ও শুভ্রতা, পবিত্রতা এবং শুভ্রতা তাকে বিস্মিত করিয়েছিল। স্টার্টল মানে হচ্ছে স্তম্ভিত, বিস্ময়াবিষ্ট, এবং এনর্যাপড মানে হচ্ছে আচ্ছন্ন করেছিল। আমার প্রভু বা আমার যে মাস্টার, তিনি কিন্তু এই তুষার লিঙ্গের পবিত্রতায় এবং শুভ্রতায় মোহিত হয়ে পড়েছিলেন। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, ক্যাভার্ন মানে গুহা, সেটা নিজেকে রিভিলড মানে উদ্ঘাটিত করেছিল, ইটসেলফ নিজেকে, টু হিম তার কাছে অর্থাৎ স্বামীজির কাছে, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস। সিক্রেট অফ কৈলাস মানে হচ্ছে কৈলাসের যে সিক্রেট, গোপনীয়তা। এইখানে বলে রাখতে হয় যে কৈলাসের গোপনীয়তা হচ্ছে, একবার এখানে যে স্টোরিটা সেটা হলো মহাদেব এবং পার্বতী। পার্বতী মহাদেবের কাছে জানতে চান যে বারবার তাকে জন্ম নিতে হয়, কিন্তু শিব ঠাকুর অমর হয়ে থাকেন কিভাবে। তো শিব ঠাকুর বলেন যে তিনি যেহেতু অমর কথা জানেন, সেই জন্য তিনি অমর হয়ে থাকেন। তখন পার্বতী তার কাছে অমর কথা শুনতে চান, কিন্তু শিব ঠাকুর বলেন যে এই কথা কিন্তু শোনানো যাবে না। তা কিন্তু বারবার করে যখন পার্বতী অনুরোধ করেন, তখন তিনি বলেন যে এইটা কিন্তু এমন জায়গায় শুনতে হবে যেখানে কোথাও কেউ থাকবে না। তো সেই জন্যে তারা যাত্রা করেন এই অমরনাথ গুহার উদ্দেশ্যে। এইখানে এসে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে যেতে হয়। যেমন পেহেলগাঁওয়ে এসে, যেটাকে বেলগাঁও বলে, সেখানে এসে শিব ঠাকুর তার বেল অর্থাৎ যে নন্দী যে ষাঁড়, সেটাকে ওখানে ত্যাগ করলেন। তারপরে খানিক দূর এগিয়ে যাওয়ার পরে তিনি তার মাথার যে চাঁদ সেটাকে নামিয়ে দিলেন, যে জায়গাটার নাম হচ্ছে চন্দনবাড়ি। তারপরে আরও কিছু দূর যাওয়ার পরে তার গলায় যে সাপ, সেই সাপটাকে সেখানে ত্যাগ করলেন, সেই জায়গাটার নাম হচ্ছে শেষনাগ। তারপরে আরও কিছু দূর যাওয়ার পরে সেখানে মহাগণেশ পর্বত, সেখানে তিনি গণেশকে রাখলেন পাহারায়, যাতে আর কেউ না আসতে পারে। এরপরে গিয়ে তিনি অমরনাথের গুহায় ঢুকলেন এবং সেইখানে প্রবেশ করার পরে তিনি যখন এই অমর কথা বলতে শুরু করলেন, এই অমর কথা অনেক লম্বা ছিল, কিন্তু তিনি খেয়াল করেননি যে এই গুহার মধ্যে কোথাও কেউ ছিল না, কিন্তু দুটো কপোতকপতি তারা বসেছিল। এই যেহেতু দীর্ঘ, এই অমর কথা অনেক দীর্ঘ, যেটা শুনলে মানুষ অমর হয়ে থাকে, তো সেটা শুনতে শুনতে পার্বতী একটা সময় ঘুমিয়ে পড়েন। কিন্তু ওই কপোতকপতিরা তারা যে তাদের ডাক, সেই ডাকগুলো দিয়ে যায় যাতে করে মহাদেবের মনে হয় পার্বতী বোধহয় তার কথা শুনে তাকে সাড়া দিচ্ছেন। এইভাবে গোটা অমর কথা শেষ হওয়ার পরে কপোতকপতি গোটাটা শুনে তারা অমরত্ব লাভ করে। কিন্তু মহাদেব যখন জানতে পারেন যে তারা এই কথা শুনেছে, তখন তাদের হত্যা করতে উদ্যত হন। কিন্তু কপোতকপতি এটা বোঝাতে তাকে সমর্থ হন যে যদি মহাদেব তাদেরকে হত্যা করেন, শিব ঠাকুর তাদের হত্যা করেন, তাহলে কিন্তু এই অমর কথার মূল উদ্দেশ্যটাই ব্যক্ত হয়ে যাবে। তো তাই তাদেরকে তিনি ছেড়ে দেন এবং তাদেরকে সেই অমরত্বের বরদান করেন। তাই এখনও পর্যন্ত ওই দুই কপোতকপতিকে আমরা অমরনাথের গুহায় গেলে দেখতে পাবো, যেখানে কেউ থাকতে পারে না, সেখানে ওই দুই কপোতকপতি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, বা টাইম টু টাইম আসে, কিন্তু দুজন অবশ্যই থাকে। তো এই যে সিক্রেট, কৈলাসের যে সিক্রেট, অমরত্বের যে সিক্রেট, এটা যেন স্বামীজির সামনে উদ্ঘাটিত হয়ে পড়েছিল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার জীবনের বাকি সময় ধরে হি চেরিশ দ্য মেমোরি, তিনি রোমন্থন করেছেন সেই স্মৃতিকে, অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, যে কীভাবে তিনি একটা পার্বত্য গুহায় প্রবেশ করেছিলেন, অ্যান্ড কাম ফেস টু ফেস, এবং কীভাবে তিনি মুখোমুখি হয়েছিলেন দেয়ার, সেখানে,
উইথ দ্য লর্ড হিমসেলফ। স্বয়ং শিব ঠাকুরের তিনি কিভাবে মুখোমুখি হয়েছিলেন সেই জিনিসটা তিনি কিন্তু তার জীবনের বাকি সময় ধরে মাঝে মাঝেই রোমন্থন করতেন। এই ছিল ক্লাস 11 নিউ সিলেবাস সেমিস্টার 1-এর ইউনিট 1-এর প্রোসেকশনের মধ্যে অমরনাথ গল্পটির শেষ অংশ, যেটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা স্বামীজির অমরনাথ যাত্রা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।